हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेनारेल स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল মক টেস্ট নাম্বার 85। এর আগে টোটাল আমরা 84 মক টেস্ট ডিসকাস করেছি। প্রতিদিন 25 করে আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। তোমরা যারা প্রথমবার গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন আমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এই ক্লাসগুলো লিংক এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে রেখেছি। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 180 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন। এখানে দেখো 126টা শিফটেড, 3000 কোশ্চেন্স এক্সট্রা ডিটেল সহজ, এবং তার সাথে 404টা আরো ফিজিক্সের ম্যাথ তোমরা রয়েছে। খুব ভালোভাবে এটা আমি ডিটেলস সলভ করে দিয়েছি। তোমাদের এই নোটটাও অ্যাভেলেবেল রয়েছে। তো পরীক্ষার আগে যাদের জেনারেল সায়েন্স একদম ভালোভাবে প্রিপারেশন হয়নি এটা পুরো কমপ্লিট করে যাবে। এর সাথে রিসেন্টলি আমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছিল তার টোটাল ভলিউম 1 এবং ভলিউম 2 টোটাল 60টা শিফটেড 2400 কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল। প্রত্যেকটা পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি কেউ নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে। হোমওয়ার্ক এটা তোমাদের আগের দিনে দেওয়া ছিল যে রকেট ড্যাশের সংরক্ষণের নীতিতে কাজ করে, এবং সবাই একদম 100% আমি দেখেছি তোমরা সবাই এটা সঠিক অ্যান্সার দিয়েছিলে। তো এখানে এটা অ্যান্সার হয়েছে ভরবেগ বা মোমেন্টাম। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আজকের প্রথম প্রশ্ন, এটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয় না। তো নিম্নোক্ত কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের যে কোশ্চেনগুলো ডিসকাস করছি এগুলো সব রেলের তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটা পরীক্ষা হয়েছিল। এটার কোয়ালিফিকেশন ছিল 10th পাস, তার সাথে আইটিআই পাস। ওকে, আইটিআই বা ডিপ্লোমা পাস। তো এটার জন্য এটা কোয়ালিফিকেশন মানে তোমাদের গ্রুপ ডির তুলনায় এক ধাপ বেশি। এই বছর থেকে তোমরা জানো আবার এই নতুন যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট আউট হবে, যেগুলো আউট হবে পরবর্তীকালে, সেখানে কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই মাস্ট করে দিয়েছে। মানে নর্মাল স্টুডেন্টরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। তো যাদের আইটিআই করা নেই এই বছরই তোমাদের শেষ সুযোগ। তো গ্রুপ ডির পরীক্ষাটাকে খুব ভালোভাবে দিয়ে আসবে যাতে এবারেই চাকরিটা পেয়ে যাও। এটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয় না। তো এটা অ্যান্সার কি হচ্ছে? রিয়ার ভিউ দর্পণ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে উত্তল দর্পণগুলি মোটর গাড়িতে রিয়ার ভিউ দর্পণ হিসাবে ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার করে না, উত্তল দর্পণ ব্যবহার করা হয় রিয়ার ভিউ দর্পণ হিসাবে। নেক্সট চলে আসি, সোডিয়াম ক্লোরাইড এক জলীয় দ্রবণে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটির বিশ্লেষণ হলো ড্যাশ তৈরি করতে। তো কি তৈরি করতে হয়? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? NaOH প্লাস H2 প্লাস Cl2। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে সেটা যখন জলীয় দ্রবণে দ্রবীভূত করা হলো, বিদ্যুৎ প্রবাহিত হলো, তখন সেখান থেকে NaOH তৈরি হচ্ছে, ক্লোরিন তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, শুক্রাশয় উদর গহ্বরের বাইরে ড্যাশেতে অবস্থিত। শুক্রাশয় উদর গহ্বরের বাইরের কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে অন্ডথলি। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক বিক্রিয়া? ওকে, রাসায়নিক বিক্রিয়া কোনটা? দেখো বরফ গলে যাওয়া, এটা আবার তোমার বরফে পরিণত হতে পারে, তো এটা তোমাদের ভৌত পরিবর্তন। ভেজা কাপড় শুকিয়ে যাওয়া, এটাও আমাদের ভৌত পরিবর্তন। আয়োডিন ক্লাসে বাষ্পে পরিণত হওয়া এবং মাখনের তেল চিটচিটে গন্ধ হয়ে যাওয়া। অপশন সি এবং অপশন ডি এর মধ্যে তোমাদের কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু এখানে অপশন দেখে তোমরা আরেকটু যদি ভালোভাবে পড়ে থাকো, আমরা প্রত্যেকে জানি যে মাখন যেটা তেল চিটচিটে গন্ধ হয়ে যায় সেটা কোনোভাবেই ভালোভাবে আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তো এটা হয়ে গেল একটা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। তো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ হলো সবচেয়ে প্রসারণশীল ধাতু। ওকে, মোস্ট মিলাবেল মেটাল হচ্ছে কোনটা? দেখো এই প্রশ্নটাই ঘুরে ফিরে বারবার আসছে, এবং এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সোনা। আমি তোমাদের সোনাটাও আগে বলে দিলাম। এবার দেখো তোমাদের আমি বারবার বলতাম এই টাইপের প্রশ্নই আসবে। এবার এইগুলোর মধ্যে AU না AG দুটোর মধ্যে কোনটা সোনার সংকেত সেইটা না জানা থাকলে তুমি এইটার প্রশ্নও তুমি উত্তর জানো যে সোনা অ্যান্সার হবে, কিন্তু সোনার সংকেত না জানার জন্য অনেক জন্য তোমরা এটা পরীক্ষা হয় ভুল করে আসবে, নাহলে ছেড়ে আসতে হবে। তো এই ভুলগুলো একদম করবে না। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে AU হচ্ছে গোল্ডের সংকেত, সোনা বা গোল্ডের সংকেত। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে সোনার রাসায়নিক নাম হচ্ছে অরাম, এটা যা লাটিন শব্দ অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে, এবং দেখো এই AU দিয়ে এর সংকেতটা তৈরি হয়েছে। নেক্সট চলে আসি, একটি কন্ডাক্টর এর রোধ নিচের কোনটির সহিত ব্যস্তানুপাতিক? মানে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর কোনটার সাথে ব্যস্তানুপাতিক রয়েছে? ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে ক্রস সেকশন এরিয়া অফ দ্য ক্রস সেকশন, অনুপ্রস্থ ভাগের
ক্ষেত্রফলের সাথে এটা ব্যস্ত অনুপাতে রয়েছে। এখানে একটু এক্সট্রা ডিটেল দেখো, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টর। তো একটি তোমাদের কন্ডাক্টরের রোধ নিম্নোক্তর উপর ডিপেন্ড করে। তো কি কি কোনটির উপর ডিপেন্ড করে? সবার প্রথম দেখো টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এটার উপর ডিপেন্ড করছে। তারপর দেখো লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এটার উপর ডিপেন্ড করছে। এবং দেখো নেচার অফ দ্য মেটেরিয়ালস অফ দ্য কন্ডাক্টর, এটার উপর তোমার ডিপেন্ড করছে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এবার দেখো এখানে মনে রাখবে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এই যে লেন্থ দেখতে পাচ্ছ এটার সাথে সরাসরি ভাবে সমানুপাতিক এবং ইনভার্সলি প্রপোর্শনাল তোমাদের ব্যস্তানুপাতিক রয়েছে। সেটা কার সাথে? সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এবার তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে ব্যস্তানুপাতিক কার সাথে রয়েছে, সেই জন্য তুমি এটা ক্রস সেকশন এরিয়া করতে। যদি বলতো পরীক্ষায় তোমাদের যে একটি কন্ডাক্টরের রোধ নিম্নোক্ত কোনটির সাথে সমানুপাতিক, তখন কি হয়ে যেত? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। হ্যালোজেন গুলির মধ্যে যে মৌলটির ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক, সেটি হলো কোনটি? তো হ্যালোজেন গুলির মধ্যে সবচেয়ে যে মৌলটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক সেটি হচ্ছে ক্লোরিন। এবং এই প্রশ্নটা বহুবার শুধু রেলের পরীক্ষা নয়, আরো অনেক পরীক্ষাতে এসেছে, তো এটা একদম মনে রাখবে। হ্যালোজেন দেখো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তো সবই রয়েছে, তার মধ্যে এই যে ক্লোরিন এটা হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি অ্যামং হ্যালোজেন। তো এগুলো সব হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে এগুলো সবচেয়ে বেশি তোমাদের ইলেকট্রন আসক্তি রয়েছে। একজন ব্যক্তি বাম হাতে একটি কলম ধরে আয়নায় তার প্রতিফলন ডান হাতে কলম ধরা অবস্থায় দেখছে। এই নিম্নলিখিত ঘটনাটির মধ্যে কোনটির কারণে এটা হয়ে থাকে? তো তুমি একটা কলম নিলে তোমার হাতে, তুমি আয়নায় দেখছো তোমার কলমটা তুমি ডান হাতে নিয়েছো, কিন্তু আয়নায় দেখতে পাচ্ছ যে তোমার সেখানে যে ছবিটা তোমার প্রতিফলিত হচ্ছে সেখানে তুমি বাঁ হাতে ধরে আছো। তো এটা নিম্নোক্ত কোনটির কারণে হয়ে থাকে? তো মনে রাখবে এটি হয়ে থাকে পার্শ্বীয় উল্টানো অবস্থা মানে হচ্ছে লেটারাল ইনভার্সনের জন্য। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটির বায়বীয় শক্তি সর্বাধিক? নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটির বায়বীয় শক্তি সর্বাধিক? তো এখানে মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের বায়বীয় শক্তি সর্বাধিক। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসছি 2.08 গ্রাম BaCl2 এর জলীয় দ্রবণে H2SO4 দ্রবণের আধিক্য মিশ্রণের দ্বারা ড্যাশ BaSO4 উৎপাদিত হয়। এখানে পারমাণবিক ভর বি এর দেওয়া রয়েছে 137, ক্লোরিনের দেওয়া রয়েছে 35.5, এস এর দেওয়া রয়েছে 32, অক্সিজেনের রয়েছে 16। কি অ্যান্সার হচ্ছে 2.33 গ্রাম। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। বিক্রিয়াটি কি হচ্ছে? BaCl2 সাথে H2SO4 দ্রবণের মিশ্রণ হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে BaSO4 এবং 2HCl। ওকে, এবার দেখো এখানে BaCl2 এর 1 মোলের ভর হচ্ছে, এখানে দেখো Ba কত দেওয়া রয়েছে, এখানে 137, তো 137 লিখলাম, প্লাস Cl2, Cl এর শুধু 35.5 রয়েছে, 2 যেহেতু রয়েছে 2 দিয়ে গুণ করে দিলে, তাহলে টোটাল হলো 137 প্লাস 71.04 ইকুয়াল টু তুমি এখান থেকে লিখতে পারো প্রায় তোমার 208 পয়েন্ট তোমাদের সামথিং হবে। তো এটা আমি রাউন্ড ফিগারে 208 এখানে লেখা হয়েছে। ওকে, 208 পয়েন্ট তোমাদের 04 তুমি লিখতে পারো, বা 208 রাউন্ড ফিগারে এটা রয়েছে গ্রাম পার মোল। এবার দেখো কিন্তু বিক্রিয়ায় BaCl2 এর মোট ওজন দেওয়া রয়েছে 2.08, এখানে 2.08, কিন্তু আমরা পেয়েছি 208। ওকে, কিন্তু তার মানে কি এখানে উপাদানে 0.01 মোল পাওয়া রয়েছে, কারণ 1 মোল সমান যদি দাঁড়াও এখানে 208 গ্রাম সমান যদি 1 মোল হয়, 1 গ্রাম সমান কি হবে? 1/208 মোল। তো এখানে 1/208 এটাকে তুমি দশমিকে যদি লেখে এবং 2.08 সমান কি লিখবে? 2.08/208 কাটাকাটি করলে তোমার 0.01 মোল তুমি পেয়ে যাবে। এবার দেখো BaSO4 এর মোলার ভর, এখানে যে BaSO4 তৈরি হলো তার মোলার ভর বি এর ভ্যালু হচ্ছে কত? 137, এখানে দেওয়া রয়েছে, দেখো সব কিন্তু ডাটা দেওয়া রয়েছে, তোমাকে জাস্ট পুট করতে হবে। এখানে দেখো এস হচ্ছে কত? এস 32, ও হচ্ছে 16 × 4, তাহলে অ্যান্সার করে যাচ্ছে 233 গ্রাম। এবার দেখো BaSO4 এর 0.01 মোল কত হবে? সিম্পলি তুমি এটাকে 100 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2.33 গ্রাম হয়ে গেল। এখানে জানতে চেয়েছে এইভাবে বিক্রিয়ায় উৎপন্ন BaSO4 এর ওজন হচ্ছে 2.33 গ্রাম, ওজন বা ভর যা বলবে, ভর হচ্ছে 2.33 গ্রাম। তো সেটা এখানে জানতে চেয়েছে, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, যদি একটি সংশোধনক্ষম লেন্স ক্ষমতা +2.4 ডায়োপ্টার হয়ে থাকে তাহলে এটি কেমন ধরনের দর্পণ বা লেন্স হবে? তো যখনই এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাস রয়েছে, এটা তোমার সবসময় হয়ে যাবে উত্তল লেন্স। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি আপাতন রশ্মি দর্পণের সাথে 20 ডিগ্রি কোণে একটি সমতল দর্পণে আঘাত করলো,
তাহলে আপাতন রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণটি হলো কত? তো কত কোণ হবে? কোণ হবে তোমাদের 140 ডিগ্রি। কিভাবে হচ্ছে এখানে তোমাদের ফর্মুলা জানতে হবে। প্রতিফলন কোণ এটাকে তোমাদের আর কোণ ধরলাম এবং আপাতন কোণ আই কোণ ধরলাম। এবার সমতল দর্পণ এবং আপাতিত রশ্মির মধ্যে কোণ 20 ডিগ্রি এখানে দেওয়া রয়েছে। এবার দেখো এখানে প্রতিফলনের সূত্র যেটা রয়েছে তার ফর্মুলা হচ্ছে 20 ডিগ্রি, মানে যেটা দেওয়া রয়েছে সেটা প্লাস আর কোণ আই কোণ প্লাস আবার সেই যে কোণটা দেওয়া রয়েছে ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে কোণ, এইখান থেকে লিখতে পারছো অর কোণ আর প্লাস কোণ আই সমান দেখো এখানে 20 ডিগ্রি 20 ডিগ্রি 40 ডিগ্রি হলো। এটা যখন বাঁ দিকে নিয়ে আসবে তাহলে 180 মাইনাস 40, ডান দিকে নিয়ে এলে তখন কত হয়ে গেলো? তাহলে 140 করে উঠলো, সেটা এখানে লেখা হয়েছে। এবার দেখো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে মধ্যবর্তী কোণ হলো 140 ডিগ্রি। কারণ দেখো এটা আমরা আপাতিত প্রতিফলন কোণ এবং আপাতন কোণ এখানে ধরেছিলাম, তো সেখানে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমাদের 140 ডিগ্রি। শব্দ এর মাধ্যমে ভ্রমণ করতে পারে না। তো শব্দ কোনটির মাধ্যমে ভ্রমণ করতে পারে না? শব্দ সবার প্রথম তো আমরা জানি সলিড বা কঠিন, বায়ু, তরল এগুলোর মধ্যে দিয়ে তো ভ্রমণ করতে পারে। পারে না কার মধ্যে? ভ্যাকুয়ামের মাধ্যমে বা বায়ু শূন্য মাধ্যমে তোমাদের ভ্রমণ করতে পারে না। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অধাতব অক্সাইড গুলি হলো সাধারণত কেমন প্রকৃতির? মানে নন মেটাল যেগুলো অক্সাইড হয়, নন মেটালিক অক্সাইড যেগুলো, তো সেগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে? তো নন মেটালিক অধাতব গুলো সাধারণত আম্লিক প্রকৃতির হয়ে থাকে, এবং যেগুলো ধাতব বা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, সরি ধাতব যেগুলো মানে মেটাল যেগুলো সেগুলো হয়ে থাকে ক্ষারীয় প্রকৃতি। তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট চলে আসছি, নিম্নলিখিত কোনটি সৃষ্টি করা যায় না এবং ধ্বংসও করা যায় না? তো কি আমরা প্রত্যেকেই পড়েছি যে শক্তি একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে থাকে, স্থানান্তরিত হতে থাকে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি মাত্র কম্পাঙ্কের শব্দকে বলা হয় কি? একটি মাত্র কম্পাঙ্কের শব্দকে বলা হয় স্বর বা টোন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তাহলে ডাইরেক্ট তোমাকে এখানে দেখতে পাচ্ছ স্বর বা টোনের এটা সংজ্ঞা জানতে চেয়েছে তোমার কাছে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, ওজনের এসআই একক হলো কি? বলো কি অ্যান্সার হবে? তো ওজনের এসআই একক হয়ে যাচ্ছে নিউটন। কারণ কি? আমরা প্রত্যেকে জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি। ডাব্লিউ হচ্ছে কি? ডাব্লিউ হচ্ছে ওজন। ওজন সমান কি হয়ে থাকে? মাস মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ওজনের ইউনিট তো আমরা নিউটন এখানে পড়লাম, ভরের ইউনিট হচ্ছে কেজি এবং ত্বরণের হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান তোমার এখান থেকে এটা বুঝতে পারছো। তাহলে এবং এই নিউটন আর একটা কার একক? বলের একক, তো সেটাও মনে রাখবে। তো এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কেজি এটা কার হচ্ছে? এটা ভরের একক। নেক্সট চলে আসি, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 এইচপি 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট তোমার কাছে জানতে চেয়েছে। তো কি অ্যান্সার হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার আছে 746 ওয়াট। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। প্রজননের কোন প্রকারটি অধিকতর বৈচিত্র্য প্রদান করে? প্রজননের কোন প্রকারটি অধিকতর বৈচিত্র্য প্রদান করে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যৌন প্রজনন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করতে নিচের কোনটি একটি সঠিক জোড়? বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করতে নিচের কোনটি একটি সঠিক জোড়? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন সি। অ্যান্সার কি হচ্ছে? বেরিলিয়াম এবং বোরন। দেখো বাঁ দিকে বেরিলিয়াম রয়েছে, বাঁ দিক থেকে ডান দিক, বেরিলিয়ামের পরে রয়েছে বোরন। এখানে দেখো ক্যালসিয়াম এবং ক্লোরিন আছে, ক্যালসিয়াম রয়েছে এখানে, ক্লোরিন রয়েছে কোথায়? এইখানে। তো এটা পরপর হচ্ছে না। সোডিয়াম এবং নিয়ন, নিয়ন আগে রয়েছে তারপরে সোডিয়াম রয়েছে, তাহলে এটাও হচ্ছে না। বেরিলিয়াম এবং বোরন এটা হচ্ছে, এবং এখানে হাইড্রোজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন, কিন্তু এটা হতো হাইড্রোজেন তারপরে হিলিয়াম। ওকে, তো এগুলো সব তোমরা বুঝতে পারলে। এবং পিরিয়ডিক টেবিলটা আরেকবার আমরা পড়ে নিই। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলের এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেনটাকে বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে বলা হয় অ্যালাকালি মেটাল, মানে হচ্ছে ক্ষার ধাতু। এই যে দ্বিতীয় গ্রুপ এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, এই যে 18 নম্বর গ্রুপ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নিশন এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। এই যে 17 নম্বর গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি, টিএস এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্যাস। এই যে 4 নম্বর গ্রুপ থেকে শুরু করে একদম এই যে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এই যে আলাদা কালারে দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। ওকে,
এবং দেখো এই যে 58 নম্বর তোমাদের মেটাল থেকে, সরি 58 নম্বর উপাদান থেকে শুরু করে 71 পর্যন্ত, এটা আমাদের পিরিয়ডিক টেবিলের 6 নম্বর পর্যায়ে রয়েছে। এটাকে ল্যান্থানয়েড সিরিজ বলা হয়। এবং 7 নম্বর পর্যায়ে 90 থেকে শুরু করে 103 পর্যন্ত এটাকে বলা হয় অ্যাক্টানয়েড সিরিজ। তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। এবং এখানে দেখতে পাচ্ছ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি, এটা ফুল ফর্মগুলো আমার মনে নেই, টেলেনিয়াম, পোলোনিয়াম, এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমি একটু ডার্ক করে দিচ্ছি, এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে মেটালয়েড বা ধাতুকল্প। এই দিকের প্রায় এগুলো সব, বাঁ দিকের যেগুলো রয়েছে এগুলো সব তোমাদের মেটাল বা ধাতু, এবং মাঝে যেটা রয়েছে এটা হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড, এবং ডান সাইডে এগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব নন মেটাল বা অধাতু। ওকে, সেই জন্য পরীক্ষায় তোমাদের এসেছিল যে ধাতু এবং অধাতুর মধ্যবর্তী যে স্থান সেগুলোকে কি বলা হয়, তো সেগুলোকে বলা হয় তোমাদের ধাতুকল্প বা মেটালয়েড। তো এইগুলো ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের বারবার পরীক্ষায় আসে, সিম্পলি তোমাদের এগুলো মনে রাখতে হবে। পরাগ রেণু ড্যাশের মধ্যে পাওয়া যায়, পরাগ রেণু ড্যাশের মধ্যে পাওয়া যায়। তো পরাগ রেণু এটা পাওয়া যায় পরাগধানীর মধ্যে। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সঠিক উত্তর দিয়ে নিম্নলিখিত সদৃশ্যগুলি মেলান। বাঁ সাইডে কিছু রয়েছে, ডান সাইডে তার সম্পর্কিত কিছু রয়েছে, এবার তোমাকে মেলাতে বলছে। তো কি অ্যান্সার হয়ে যাবে এখানে, আমাদের অ্যান্সার হয়েছে অপশন বি। একের সাথে দেখো ডি, মানে যে কার্য বা ওয়ার্ক, একক হচ্ছে জুল, এটা আমরা প্রত্যেকে জানি। তারপর দেখো দুইয়ের সাথে রয়েছে এ, মানে ব্যাটারির সাথে সম্পর্কিত হচ্ছে, যে ব্যাটারি কি করে, ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তিনের সাথে হচ্ছে সি, তো শক্তি বা এনার্জি এর ইউনিটও তোমার কিলোওয়াট আওয়ার, এটা আমরা প্রত্যেকে জানি। এবং তার সাথে চারের সাথে হচ্ছে বি, মাইক্রোফোন, এটা হচ্ছে কি অপশন বি, মানে শব্দ শক্তির বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ড্যাশ উদ্ভিদের বীজগুলো নগ্ন প্রকৃতির হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতদিন তোমাদের পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসছিল সেগুলো কোন প্রকারের উদ্ভিদের, এখানে তার এক্সাম্পল গুলো দিয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, পাইনাস অপশন বা পাইন ফল যেটাকে আমরা বলে থাকি, অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার, যে এর বীজগুলো হচ্ছে নগ্ন প্রকৃতির। এবং তার সাথে মনে রাখবে সাইপ্রেস, পাইনাস, এইগুলোর বীজগুলো হচ্ছে নগ্ন প্রকৃতির। এই ধরনের উদ্ভিদ কিন্তু কনিফেরার, অর্থাৎ যাদের মাথায় শঙ্কু আকৃতির হয়ে থাকে, এটাও মনে রাখবে। এবং নগ্ন বীজের উদ্ভিদদের বলা হয় জিমনোস্পার্ম। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। কেলভিন স্কেলে সাধারণ কক্ষীয় তাপমাত্রা হচ্ছে কি, কেলভিন স্কেলে তোমাদের রুম টেম্পারেচার হচ্ছে কি, তো কেলভিন স্কেলে রুম টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। কিভাবে হচ্ছে দেখো, কেলভিন স্কেলে সাধারণ তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন, কিভাবে হলো একটু দেখে নাও। সেলসিয়াস স্কেলে আমাদের সাধারণত রুম টেম্পারেচার কত, মিনিমাম তোমরা 23 থেকে 25 এর মধ্যে ধরে থাকি, বা অনেক সময় 26ও ধরা হয়। অ্যাভারেজ তুমি 25 ধরলে, না তোমার অ্যান্সার মিলবে না। এবার দেখো যে আমরা একটা সূত্র জানি যে 273, মানে আমাদের সূত্র জানি যে 273.15 প্লাস সেলসিয়াসে যেটা রয়েছে সেটা তুমি যদি করো সেটা তোমার কেলভিনে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কি অ্যান্সার পাচ্ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান তোমার যেটা রয়েছে 273.5 প্লাস 25, মানে হচ্ছে 298.15 কেলভিন। অপশনে শুধু 298 রয়েছে, তো সেই হিসাবে তোমাকে অপশন এ এখানে এটার অ্যান্সার করতে হবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। নোঙর করা একটি নৌকা ঢেউয়ের দ্বারা দুলছে, যার পরপর ক্রেস্ট গুলি 125 মিটার দূরে। চলমান ক্রেস্টের তরঙ্গের বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হয়, নৌকার দোলনার কম্পাঙ্ক হচ্ছে কত? তো এখানে অ্যান্সার হচ্ছে 0.20 হার্জ। কিভাবে পেলাম, এখানে তোমাদের জানতে হবে যে পরপর দুটি ক্রেস্টের মধ্যে দূরত্ব তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাই এখানে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ হচ্ছে তোমাদের 125 মিটার। এবারে আমরা একটা ফর্মুলা জানি যে কম্পাঙ্ক সমান হয়ে থাকে তরঙ্গ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ 25 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য তুমি 125 মিটার পেয়ে গেছো। সিম্পলি 25 কে 125 দিয়ে ভাগ করলে 1/5, 1/5 কে যদি দশমিক করো 0.2 হার্জ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক। নিচের কোনটি একটি মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য নয়? এটা তোমাদের 30/8/2018 ফার্স্ট শিফটে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষায় আসা প্রশ্ন। এটা তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকে অ্যান্সার করে জানিও। এবং টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের প্রশ্নটা খুবই সুন্দর, একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকে কমপ্লিট করে নিও। বিশেষ করে 3000 জেনারেল সায়েন্স তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা তোমরা কমপ্লিট করে। এবং এই যে নোট গুলো রয়েছে এগুলোর পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি বাই করতে চাও এখানে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে।
এবং এগুলোর ভিডিও প্লে লিস্ট সেগুলো কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে রেখেছি, তো সেখান থেকে যাদের পিডিএফ দরকার নেই তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।